প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শেহরিনা ওয়াহিদ চলে এসেছি আপনাদের সাথে আজকে আলোচনা করতে। কথা বলবো আমরা আজকে বিজয়ের 50 বছরের তথ্য প্রযুক্তি অগ্রযাত্রা। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সবুর খান, উনি আছেন সাবেক সভাপতি ডিসিসিআই থেকে, এবং সাথে আছে ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, উনি প্রকল্প পরিচালক, জয়েন্ট সেক্রেটারি A2I থেকে। দুইজনকে অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা ভালো আছেন। জানি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করছেন এবং অনেকটা এগিয়ে এসেছি আমরা। আপনাদের প্রথমে আসলে মন্তব্য জানতে চাবো যে এই ডিজিটাল বাংলাদেশের জন্য আপনাদের আসলে কি ধরনের চিন্তা ভাবনা বা কি চিন্তা করছেন যে আমরা আসলে এটার জন্য কতটা এগিয়ে যেতে পারি ভবিষ্যতে। কথা বলতে চাচ্ছি সবুর খান আপনার সাথে। সবুর খান, একটু আনমিউট করতে হবে। জি, প্রথম হচ্ছে ধন্যবাদ যে আমরা অবশ্যই আমি বলবো যে আমাদের ডিজিটাল বাংলাদেশ যে রূপকল্প এবং যে পরিকল্পনা ইতিমধ্যে গৃহীত হয়েছে তার ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্টটাও কিন্তু আমি মনে করি যে চোখে পড়ার মতো। কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে স্বাধীনতার 50 বছর পরে আমাদের অনেক উন্নতি হয়েছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। যেমনি ভাবে আমরা বলি যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন হাঁটি হাঁটি পা করে সে কিন্তু একটা সময় ম্যাচিউরড লেভেলে আসে। একটা 50 বছরের একটা শিশু যখন 50 বছরে আসে তখন সে কিন্তু পরিপূর্ণতা পায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে 50 বছরের বাংলাদেশ, একইভাবে তথ্য প্রযুক্তি বাংলাদেশ ধীরে ধীরে কিন্তু আমরা একটা ভালো পর্যায়ে চলে আসছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, পলিসিগত ভাবে বা যেটা আমরা বারবার বলছি যে আমাদের মন মানসিকতা কিন্তু প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছে এবং আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। কারণ আমি আজকেরই যদি প্রথম আলোর একটা নিউজের দিকে তাকাই, সেই নিউজটা কি বললো, সেই নিউজটা আমি যদি বলতে চাই, কথাটা এইভাবেই বলা যায়, সব জায়গায় কেন আমরা পরিচিত খুঁজতে হবে, কেন আমরা খুঁজে বেড়াই যে কেউ থাকলে কোনো কাজ সহজে করা যায়, আলাদা সুযোগ সুবিধা পাওয়া যায়। মানে আমাদের ধারণা হচ্ছে এসব করতে করতে আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না এই পুরো ব্যাপারটা একটা অনিয়ম ও সভ্যতা বিবর্জিত কাজ। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে টেকনোলজি দিয়েই কিন্তু আমরা এটাকে ওভারকাম করতে পারি। কিন্তু সেই টেকনোলজিটা ওভারকাম করার জন্য যারা পিছনে কাজ করবেন, যেমন আমি হয়তো A2I ডক্টর দেলোয়ার হুমায়ুন কবির সাহেবকেও অনুরোধ করব যে প্রবলেমটা কিন্তু খুব বেসিক জায়গায়। কেন আমাদেরকে আজকে সারা দিন আমাদেরকে নিজেকে তুলে ফুটে তোলার জন্য একটা একটা সেলুনও যদি যান, আপনি যে কোনো পাবলিক সার্ভিস যান, আপনি লিফটে উঠতে যাবেন একটা পাবলিক সেক্টরে, সেখানে কিন্তু বলা হবে যে জায়গা ছেড়ে দেন, উনি আসছেন। তো এই যে একটা মানসিকভাবে আমাদের যে নৈতিক অধপতনটা হচ্ছে, এখানে কিন্তু টেকনোলজির কিন্তু এখানে করার কিছু নাই। আমি কথাটা এই কারণেই বলছি, আমরা বাংলাদেশ কিন্তু অনেক উন্নত হচ্ছে, আরো উন্নত হবে, কিন্তু আমাদের নৈতিকতাগুলো সম্ভবত এখন আমাদের সময় আসছে যে টেকনোলজির মাধ্যমে নৈতিকতাগুলোকে আইডেন্টিফাই করার জন্য। আমি কথাগুলো বলার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্সকে যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমি কিন্তু টেকনোলজিতে আজকে আমি আবারও রিপিট করছি, কারণ 5G পৃথিবীর অনেক দেশে কিন্তু ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশে গত সপ্তাহে কিন্তু আমরা জানি যে 5G কিন্তু আনুষ্ঠানিকভাবে অ্যাটলিস্ট আমি বলবো যে কিছু মডেল তৈরি করে কিছু কিছু জায়গায় কিন্তু ডেমো আকারে অলরেডি স্থাপন করা হয়েছে। সুতরাং বাংলাদেশের যে টেকনোলজিতে যে ডেভেলপমেন্ট গুলো, সেগুলো আমি আবারও বলবো সেগুলো কিন্তু অনস্বীকার্য এবং বলার অপেক্ষা রাখে না। আমি যদি আমার উদাহরণটুকু দিয়েই বলি যে আমি 1990 বা 1983 সালে যখন আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি, তখন আমার অবস্থা আর আজকে আমার অবস্থা ডেফিনেটলি কিন্তু আকাশ পাতাল তফাৎ। শুধু একটা স্বাধীন বাংলাদেশের স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছি বলি কিন্তু আমরা আমাদের উদ্যোক্তা মানসিকতাগুলোকে আমরা কিন্তু আজকে অ্যাডাপ্ট করতে সক্ষম হয়েছে। সুতরাং কিন্তু টেকনোলজিতেও একইভাবে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, বাধাটা হচ্ছে এই জায়গাটায়। তো আমি আশা করবো যে একইভাবে, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সরকারের প্রত্যেকটা মহল, যেমন A2I কথাই যদি আমি বলি, ইফ আই এম নট রং, প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসার পরপরই কিন্তু সরকার গঠনের পরপরই কিন্তু A2I গঠন করা হলো, এবং A2I গঠন করার পিছনে কিন্তু প্রধানমন্ত্রীর একটা মানে কিন ছিল যে কিভাবে উনি পার্সোনালি উনি এবং সজীব ওয়াজেদ জয় থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী পাশে যারা থাকবেন তারা কিভাবে টেকনোলজিটাকে প্রপারলি ব্যবহার করে পুরো দেশকে একটা চমৎকার কোঅর্ডিনেশন এবং কম্বাইনেশনের ভিতরে নিয়ে আসতে পারে। সেখানে কিন্তু আমি বলবো যে A2I এর ভূমিকা কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু পাশাপাশি যেটা আমি আবারও বলবো যে আমরা চারিদিকে আজকে কিন্তু ব্যাপক পরিবর্তন হচ্ছে, আমরা আন্তর্জাতিকভাবে কিন্তু আমাদের আরো এগিয়ে যেতে হবে। আমাদের ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রযুক্তি কতটুকু লিড দিচ্ছে, সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু নজর দিতে হবে। আমি বলবো না যে নজর দিচ্ছে না সরকার, কিন্তু প্রশ্নটা হচ্ছে নজর দেওয়ার যে এফেক্টিভিটি, সেটা কিন্তু পরিমাণটা খুব বেশি নয়, কারণ আমরা রেজাল্টটাকে দেখতে চাই। আমরা যদি শুধু টেলিভিশন খুলে, পত্রিকা খুলে আজকে এই কাজটা করা হয়েছে, কালকে ওই কাজটা করা হয়েছে,
আমি সরি কাউকে ছোট করার জন্য বলছি না, আমাদের মনে হয় সময় আসছে হোয়াট ইজ দ্য আউটপুট। মানুষ কিন্তু দেখতে চায়, সংখ্যাটা দেখতে চায়, মানুষ রেজাল্টটা দেখতে চায়। তো যেই কারণে আমি বলবো যে তথ্য প্রযুক্তির এই যে প্রসারতা, এই প্রসারতাটাতে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের ভিতরে যে মানসিকতাটা আগে ছিল 12 বছর 13 বছর 14 বছর আগের যে মানসিকতা, সেটা কিন্তু একটা র্যাপিড চেঞ্জ হয়েছে। আমার মনে হয় আমার সাথে অবশ্যই ইকো করবে হয়তো ডক্টর দেলোয়ার হুমায়ুন কবির সাহেব, যে উনি জানেন যে সরকার যদি এখন মন্ত্রণালয়গুলোর ভিতরে যে কানেক্টিভিটি স্থাপন করে, এবং এটা বলার অপেক্ষা না করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সরকারি দপ্তরের প্রতিদিনের কাজগুলো উনি কিন্তু নির্বাহী করছে টেকনোলজির মাধ্যমে। এটাতে আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে এটা সম্ভব। এটা বাংলাদেশ কিন্তু এই রোল মডেলটা কিন্তু ইতিমধ্যে স্থাপন করা সম্ভব হয়েছে। এখন সময় আসছে কিভাবে আমরা পলিসিগতভাবে মানুষকে মূল্যায়ন করব, তার ভিতরের প্রতিভাটা দিকে মানুষকে মূল্যায়ন করতে গিয়ে দলীয় পরিচয় বা তার সাথে অমুকের ছবি আছে বা সে অমুক জায়গার অমুক দলের নেতা, এই জায়গাটা কিন্তু আমার মনে হয় না। যেটা আমি প্রথম আলোর কথা বলে আমি শেষ করতে চাই, যে প্রথম আলোর যে বক্তব্য যিনি আজকে পত্রিকাটা লিখেছেন, উনি এস্তেনিয়ার একটা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি বলেছেন যে আমি একদিন ট্রেনে যাচ্ছি, আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমি কথা প্রসঙ্গে জানতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন, তখন সে বললো আমি এই শহরের মেয়র। তো তার মানে কি, একজন মেয়র কিন্তু একজন নর্মাল পিপলের সাথে মিশছে। কিন্তু আমাদের দেশের একজন মেয়র, আমি আবারও বলছি মেয়রদেরকে আমি ছোট করছি না, কিন্তু আমাদের দেশের একজন মেয়র মানে সেটা কিভাবে কাউন্ট করা হয় সেটা আমরা সবাই জানি। তা আমার মনে হয় এখন সময় আসছে যে টেকনোলজিকে আমরা মূল্যায়ন করতে চাই, মানুষের রিয়েল আউটপুটটাকে মূল্যায়ন করতে চাই, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে চাই, এবং সেখানে কে আগে যাবে কে পরে যাবে, কার দলীয় পরিচয় কি, তার কর্মপদ্ধতি কি, আমার আগে এই পরিচয়টা আছে, আমার মনে হয় এই জায়গাগুলোতে আমাদের ভুলে যাওয়া উচিত। তাহলেই সম্ভবত তথ্য প্রযুক্তির যে প্রসারতা, আমি আবারও বলবো তথ্য প্রযুক্তির যে প্রসারতা ডেভেলপমেন্ট হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় ঘরে ঘরে পৌঁছানো সম্ভব। কারণ মানুষ যখন জানবে যে আমি আমার নিজের ইনোভেশন দিয়ে, আমার পরিস্থিতি দিয়ে আমি সমাজটাকে পরিবর্তন করব, আমি কে বা কোন বংশের ছেলে বা কোন দল বা কোন মতবাদের বিশ্বাসী করি, সেই আমরা ফিরে জায়গাটাতে আসছি আমাকে আপনার সাথে আলোচনায়। আমাদের একটু রমনায় যেতে হবে, ওখানে আসলে সুবর্ণবর্ষ উপলক্ষে আমাদের একজন রিপোর্টার আছেন, আমরা ওখান থেকে ফিরে আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, মুন্না আপনি শুনতে পাচ্ছেন আমাদের? সেখানকার কি অবস্থা একটু জানাবেন আমাদেরকে। বিজয় দিবসের 50তম বিজয় দিবস উপলক্ষে কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সারা দেশব্যাপী কিন্তু আপনার র্যালি অনুষ্ঠিত হবে দুপুর 2টা থেকে। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে এই রমনাতে কিন্তু এখানে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হওয়া শুরু করেছেন, এবং এটা কিন্তু শুধুমাত্র ঢাকা শহরকে কেন্দ্র করে না, পুরো বাংলাদেশকে কিন্তু আজকে এক সময় একই যোগে কিন্তু আপনার এই র্যালি অনুষ্ঠিত হবে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। শেরিন, আপনি জানেন যে আজকে কিন্তু বিজয়ের 50 বছর যে উপলক্ষে আপনি গত 2 দিন যাবত যে বিজয় মুজিব শতবর্ষ দিবস এবং বিজয় উদযাপন, তারই ধারাবাহিকতা কিন্তু আজকে সর্বশেষ কর্মসূচি সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং এখানে সর্ববৃহৎ যে বিজয় র্যালি তারা কিন্তু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ঢাকা উত্তর দক্ষিণ আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হবেন। এবং এই বিজয় র্যালিতে কিন্তু আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত হবেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক, তিনি কিন্তু অসুস্থ থাকার কারণে তিনি কিন্তু আসলে এখানে উপস্থিত পারবেন না, এবং তার জায়গাতে কিন্তু আসলে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, তারা কিন্তু সবাই উপস্থিত হবেন। এবং আজকে তারা এই বিজয় র্যালি নিয়ে কিন্তু গতকালকে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু একটি জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত করা হয়েছে। সেই সবাই কিন্তু তারা স্পষ্ট বলেছেন যে র্যালিতে তারা কিন্তু বারবারই বলছেন যে শৃঙ্খলাকে তারা সবসময় বেশি প্রাধান্য দিচ্ছেন। গত 2 দিন পূর্বে অর্থাৎ 16 ডিসেম্বরে কিন্তু আপনার ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কিন্তু আপনার একটি সংগঠনের নেত্রীকে কিন্তু শোকজ করেছে আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতা কিন্তু আজকে তারা বলছেন যে তারা যে এই র্যালিতে আপনার শৃঙ্খলা রাখতে পারবেন না, তারা কিন্তু এখানে আসলে আসতে পারবেন না বলে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ র্যালি শুরু হবে দুপুর 2টায়। র্যালি শুরু হলে আমরা আবারও চলে আসবো আপনাদের কাছে। শেরিনা, র্যালি শুরু হলে আমরা আবার ফিরে আসছি আপনার কাছে, কথা বলবো। এখন আমরা ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির আপনার সাথে কথা বলছিলাম ডিজিটাল বাংলাদেশ নিয়ে। একটু আপনার কাছ থেকে আমি জানতে চাবো যে সরকারি কর্মীদের আসলে কতটা প্রযুক্তি বান্ধব করা গেল এবং এই কাজে আসলে চ্যালেঞ্জ কি কি সম্মুখীন হতে পারে? ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অধ্যাপক সবুর খান ড্যাফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক, তার কথা সূত্র ধরেই বলি যে আমরা সরকারি কর্মকর্তারা কতটুকু এগিয়েছি। যদি আমি ডিজিটাল বাংলাদেশের এই সূত্রটাকে ধরি, কয়েকদিন আগে আমরা কাজ করেছি ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ।
এই জায়গা থেকে যাত্রা শুরু করে আমরা কতদূর এগিয়েছি। চ্যালেঞ্জ আছে, ভুলভ্রান্তি আছে, সবই আছে। অর্ধ শতাব্দী আগে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলে আখ্যায়িত করেছিল এবং প্রখ্যাত অর্থনীতিবিদ অস্টিন রবিনসন ইকোনমিক প্রসপেক্টাস অফ বাংলাদেশের টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছে। এবং সেই বাংলাদেশ আজকে আমরা এই আজকের দিনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিব শতবর্ষের শেষ বর্ষ এবং ডিজিটাল বাংলাদেশ চূড়ান্ত বর্ষ উদযাপন করছি। কতটুকু অর্জন করেছি, সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা কতটুকু এগিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু করি। মাননীয় প্রধানমন্ত্রী সারা পৃথিবীর ইতিহাসে মিলিয়ে দেখেন, ক্যাবিনেট মিটিং পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং করেছে। 2000 ভিডিও কনফারেন্সিং সরকারি প্রকল্প উদ্বোধন করেছেন। এবং এই যে বাংলাদেশে আজকে অর্জন, এই অর্জনটা কোথায় থেকে এসছে? ডিজিটাল বাংলাদেশ একটা জাদু। দ্বিতীয় জাদু হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3টি অসাধারণ গুণ, তার সততা, সাহস এবং দূরদর্শিতা। এবং আমরা যে ডিজিটাল বাংলাদেশ কথা বলছি, কেন আমরা সরকারি কর্মকর্তা কতটুকু দিয়েছি, কতটুকু যেতে পারিনি, এটি হলো বঙ্গবন্ধুর যে সোনার বাংলার দর্শন। আমি জাস্ট ছোট্ট সংক্ষেপে বলি, 25শে সেপ্টেম্বর 1974 সালে জাতির পিতা যখন জাতিসংঘে বাংলায় ভাষণ দেন, তখন উনি পরিষ্কার বলেছিলেন জাতির পিতা বিশ্ববাসীর কাছে যে আমি প্রযুক্তির শরিকানা চাই সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য। তার থেকে যাত্রা, তারপর 73 সালে আইটিইউ সদস্য, 75 সালে বেতবুনিয়া ভূপ্রগ্রহ কেন্দ্র উদ্বোধন, এইভাবে কিন্তু যাত্রা শুরু করেন। আমি জানি যে আমাদের অধ্যাপক সবুর খান, উনি কিন্তু ডিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন এবং উনি জানবেন ভালো করে 1997 সালে মোবাইলের মনোপলি ভেঙে দিয়েছিলেন এবং 98-99 সালে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কম্পিউটার উপর শুল্ক ভ্যাট প্রত্যাহার করেছিলেন। এবং একই আঙ্গিকে কিন্তু ব্যাকএন্ডে কিন্তু সরকারি কর্মকর্তারা কাজ করেন। এবং যদি 3টা অংশ আমি দেখি, যে 4টা ইয়েতে পিলার যদি বলি ডিজিটাল বাংলাদেশে, তারপর আমি সরকারি অংশটায় যাচ্ছি। কানেক্টিভিটি, আপনারা দেখবেন যে কানেক্টিভিটির জন্য 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বেশি, 18 কোটি রেজিস্টার্ড সিম আছে এবং 20,000 সরকারি দপ্তরে ফাইবার অপটিক কানেকশন আছে, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আছে এবং 28,000 কিলোমিটার ফাইবার অপটিক্যাল কানেকশন লে করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে প্রায় 30,000 মধ্যে ওয়াইফাই আছে। এই কাজগুলো তো এমনি করা হয়নি, ব্যবহৃত হচ্ছে দেখি তো করা হচ্ছে। অবশ্যই। এবং সেক্ষেত্রে মানব সম্পদের জন্য দেখবেন যে এখানে আমাদের দেখেন এখন পর্যন্ত সরকারি যতগুলো সার্ভিস আছে, আমাদের 51,104টা সরকারি অফিস, কম বেশি। এর মধ্যে আমরা মানে বিশেষ করে যেটা বলে G2B, অর্থাৎ ব্যবসা অথবা প্রাইভেট সেক্টরের সাথে আমরা সরাসরি কাজ করি, এরকম 2,500 সার্ভিস আছে। এই সার্ভিসগুলো কিন্তু জনগণ মানে আমাদের সরকারি কর্মকর্তারাই দিয়ে থাকে, কারণ স্টেট মেকানিজমটা কিন্তু এরকম। আপনার পরিষ্কার মনে আছে কিছুদিন আগে, অর্থাৎ জুন মাসের 8 তারিখে আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী একটা কথা বলেছিলেন যে আমলাতন্ত্রের কোনো বিকল্প নাই। আমলাতন্ত্র যেটি দেখছেন, চীনারা এর বিকল্প তৈরি করতে পারে নাই, খলিফারা এর বিকল্প তৈরি করতে পারে, সুলতানরা পারে নাই, মুঘলরা পারে নাই, ইংরেজরাও পারে নাই, কেউ বিকল্প তৈরি করতে পারে নাই। এখন আমি যদি চিন্তা করে দেখি আমার কতটুকু পরিবর্তন হয়েছে সরকারি আমলাদের ক্ষেত্রে। সরকারি আমলাদেরকে একটা শব্দ কখনোই আমরা মনেই করি নেই যে আমলারা কখনো ইয়ে করতে পারে, কি করতে পারে, উদ্ভাবন করতে পারে। এবং উদ্ভাবন যদি দেখেন তাহলে আমরা দেখি যে কয়েকটা জায়গায় উদ্ভাবন হয়েছে। দেখবেন যে আমলাদেরকে একটা শব্দ নতুন আমরা যুক্ত করি, গভ ইনোভেটর, আমলাদের মধ্যেও যাতে উদ্ভাবনী ইয়েতে আসে। এবং আপনারা জানেন 2013 সালে বাংলাদেশে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, প্রত্যেকটি সরকারি অফিসে একটি করে উদ্ভাবন টিম থাকবে, যারা সার্ভিস ইনোভেশন করবে, নাগরিকদের সমস্যাগুলো নাগরিকদের চোখে আমার সার্ভিসগুলো দেখা যায়। এবং মাননীয় প্রধানমন্ত্রী মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জনপ্রশাসন পদক চালু করেছেন। এবং আপনারা জেনে খুশি হবেন, অভিনন্দন জানাবেন যে গত বছর মিউটেশনে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় পেয়েছেন, জাতিসংঘের জনসভা পদক পেয়েছেন। এবং চলতি বছর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় কিন্তু এই অ্যাডভান্স যে আমরা করি বিশেষ করে নারীদেরকে এবং যারা দুর্যোগের মুখোমুখি হয় তাদেরকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে কার্যক্রম গ্রহণ করছে তার জন্য জাতিসংঘ জনসভা পদক পেয়েছে। তো সুতরাং এগিয়েছে কিন্তু যথেষ্ট। আমাদের কোভিডকালীন অবস্থায় যদি দেখেন, আমি শিক্ষা, স্বাস্থ্য, সরকারি অফিসগুলো ইনথির মাধ্যমে চলছে এবং ইনথি এটাও একটি প্রোডাক্ট। আপনি যত ধরনের দেখেন, আপনি যে আমাদের তথ্য বাতায়ন আছে যেটাকে আমরা ওয়েবসাইট বলি বা ন্যাশনাল পোর্টাল বলি, প্রতিদিন এখানে শুধু তথ্যই দিচ্ছে না, প্রতিদিন হিউজ পরিমাণ
প্রায় 5 লক্ষ লোক হিট করে। এবং আপনি জেনে খুশি জি, হবেন যে একটা এইখানে ছোট্ট আমরা প্রতি বিরতিতে মাসে যেতে হচ্ছে। আমরা দুই ফিরে লক্ষ- এসে আপনার সাথে একই বিষয়ে আবার আলোচনা করছি। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। বিট সংলাপে কথা বলছিলাম আমরা তথ্য প্রযুক্তির অগ্রযাত্রা নিয়ে। সবুর খান, আপনার কাছে আসতে চাচ্ছি। সরকারি খাত নিয়ে আমরা জানতে পারলাম যে আসলে কতটা অগ্রগতি হয়েছে। একই প্রশ্ন যদি আমি বেসরকারি খাত নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে কতটা গতিশীল করেছে বা কতটা গতিশীল হয়েছে এই প্রযুক্তি ব্যবহার করার পরে, একটু বলবেন। আমি মনে করি যে বেসরকারি খাত কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের ইকোনমির কিন্তু মূল ড্রাইভিং যে ফোর্সটা, যেটা আপনারা জানেন যে ট্যাক্স কালেকশন করা হয়, আমরা যে আমাদের বিশাল বাজেটটা আমাদের সরকার দিচ্ছে প্রতি বছর, তার একটা বিরাট অংশই কিন্তু এখন প্রাইভেট সেক্টর থেকেই কিন্তু যোগান দেওয়া হচ্ছে। আপনি জানেন যে আমরা যেই পরিমাণ ট্যাক্স দিচ্ছি, আপনি আমি আজকে কথা বলছি, এখান থেকেও কিন্তু আমরা ভ্যাট দিচ্ছি, তাই না? আমরা ইলেকট্রিসিটি বলি, পানি বলি, নিত্য প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমরা সরকারকে, আমরাই শুধু না, সবাই আমরা কিন্তু গভর্নমেন্টকে সাপোর্ট করছি। তার মানে কি প্রাইভেট সেক্টর অনেক এগিয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং আমি ডক্টর হুমায়ুন কবির সাহেবের সাথে কিন্তু আমি নিজেও ইকো করতে চাই। তার কারণ হচ্ছে, আমি যেহেতু প্রাইভেট সেক্টরকে লিড দিচ্ছি, আমার অলমোস্ট 54টা কনসার্নকে আমি লিড দিচ্ছি, আমি সেখানে কিন্তু বলবো যে আমরা প্রতিদিন কিন্তু আমরা দেখতে খুঁজি যে কার ভিতরে লিডারশিপ কোয়ালিটি আছে। কারণ আজকে দেখুন, বাংলাদেশে কিন্তু নেতার অভাব নাই। আমি সো সরি, কাউকে আমি ছোট করার জন্য বলছি না, আমাদের নেতা কিন্তু অলিতে গলিতে নেতা, কিন্তু আমাদের নেতৃত্বের গুণাবলী কতজনের ভিতরে আছে? কারণ আমি টেকনোলজি ব্যবহার করব, আমি তথ্য প্রযুক্তিকে পৌঁছে দিব, কিন্তু সেখানে আমার রাইট নেতৃত্ব প্রয়োজন। কারণ আমার সিস্টেম তো আমি যেভাবে দিব সেভাবেই সে কাজটা করবে। যেমন আমি আবারও ডক্টর হুমায়ুন কবির সাহেবের একটা কথার সাথে আমি বলতে চাই যে লাকিলি উনি 1998 সালে একটা উদাহরণ দিয়েছেন, এবং লাকিলি আই এম ওয়ান অফ দ্য পার্সন যে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, তৎকালীন শেখ হাসিনার সাথে আমরা একটা টিম, কারণ আমি পরবর্তীতে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ছিলাম, আমি প্রাইম মিনিস্টার আইটি টাস্কফোর্সের মেম্বার ছিলাম, এবং আমি বলবো যে প্রধানমন্ত্রীর কাছে আমরা কিন্তু নিবেদন করতে গিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে তথ্য প্রযুক্তির উপর থেকে আপনি ট্যাক্স এবং ভ্যাট প্রত্যাহার করে নেন। এবং তৎকালীন কিবরিয়া সাহেব কিন্তু এটাতে খুব একটা এগ্রি করে নাই, বাট তারপরে উনি বলছে প্রধানমন্ত্রী কনভিন্স করতে পারলে উনি এটাতে এগ্রি করবে। এবং আমি এই কথাটা বলতে চাই এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন 5 মিনিটের জন্য, কিন্তু উনি আমাদেরকে প্রায় 2 ঘন্টা উনি আমাদের সাথে সময় দিয়েছেন। উনি বারবার একটা কথাই বলার চেষ্টা করেছেন যে আমি তথ্য প্রযুক্তিকে ভালোবাসি, এবং উনি তখন কিন্তু বারবার ওনার সজীব ওয়াজেদ জয়ের উদাহরণ দিয়েছে যে কিভাবে প্রযুক্তিকে, কিভাবে এসএমএস, তখন যদি এসএমএসটা খুব জনপ্রিয় ছিল। তা আমি কথাটা বলতে চাচ্ছি এই কারণে যে প্রধানমন্ত্রীর মতো এই ধরনের একটা লিডার, একটা রাষ্ট্র পাওয়া, এটা যে যত কিছুই বলুক না কেন, আমি অ্যাটলিস্ট বলতে চাই এটা আমাদের কিন্তু ভাগ্যের ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, প্রধানমন্ত্রী যে পরিকল্পনাগুলো নিচ্ছেন, সেই পরিকল্পনার বাস্তবায়ন যারা করবেন তারা কতটুকু ইকুইপড হয়েছে? কারণ এখানে কিন্তু ডক্টর হুমায়ুন কবির আগে আমি কিন্তু বললাম যে প্রধানমন্ত্রী নিজে কিন্তু আলটিমেটলি টেকনোলজি ব্যবহার করে উনি সবকিছু পরিচালনা করছেন, কিন্তু তারপরের যারা আছে তারা কতটুকু ডিসেমিনেট করছে? তারা যদি আপনি লক্ষ্য করেন, একনেকে যে পরিকল্পনাগুলো প্রত্যেকটা একনেক মিটিং এ নেওয়া হচ্ছে, আমি যদি বারবার বলি, আমি প্রায় একটা কথা বলি, যেমন আজকে দেখেন পত্রিকার আরেকটা লিড নিউজ, আজকে আবরার হত্যা নিয়ে কিন্তু একটা লিড নিউজ হচ্ছে, কোনো সন্তান যেন রাজনীতির সাথে যুক্ত না। এটা হলো অনেকগুলি মা বাপের আকুতি। কিন্তু কেন? রাজনীতি প্রয়োজন আছে এই দেশে, কারণ রাজনীতি না হলে নেতৃত্ব আসবে না। কারণ নেতা হচ্ছে বারবার, আমার নেতৃত্ব কিন্তু আমি পাচ্ছি না, যেটা আমরা বস পাচ্ছি, লিডার পাচ্ছি না। তো এখন কেন একজন মা বারবার তার সন্তানদেরকে বলছে যে আর তোমরা রাজনীতির সাথে সংযুক্ত হয় না? কোথা থেকে হচ্ছে? বুয়েট থেকে। বুয়েট কোথায়? টেকনোলজি যেটাকে বলা হয় সুতিকাগার। তো এখন তাহলে এখানে কি হচ্ছে? এখানে এই জায়গাটাতে আমি একটু বারবার বলতে চাই, আমাদের মূল প্রবলেমটা কিন্তু গোড়ায় একটা গলদ আছে পলিসিতে। আমাদের এথিক্যাল প্র্যাকটিসগুলি প্রতিনিয়ত কমে যাচ্ছে। আমরা মোরালি কেন পিছিয়ে যাচ্ছি? কেন আজকে সন্তানদের ভিতরে যে ফ্যামিলিক্যাল বন্ডিং, পারিবারিকভাবে আমরা যে একে অপরের সাথে নেটওয়ার্কগুলি ডেভেলপ করতে, এই জায়গাটাতে কেন আমরা পিছিয়ে যাচ্ছি? কেন আজকে বিশ্ববিদ্যালয়, আমি বারবার বলবো যে 107টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কেন কোন বিশ্ববিদ্যালয় ভালো? আমি যদি বলি A2I এর প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ডক্টর হুমায়ুন কবির, আশা করি আপনি আমাকে ভুল বুঝবেন না। তার কারণ হচ্ছে আমি এই কারণেই কথাগুলো বলছি, ওয়ার্ল্ড কংগ্রেস ও আইটি কিছুদিন আগে হলো, এবং লাকিলি আই ওয়াজ দ্য ডাইরেক্টর অফ দ্য উইটসা, এবং আমি তখন তৎকালীন মুস্তাফিজ সাহেব, উনি নিজে পার্সোনালি কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়ে আমার সাথে পার্টিসিপেট করেছে WCIT বিট করার জন্য। তার মানে আমি তো মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সাথে লোকগুলোকে দেখছি যে তারা কতটুকু অ্যাক্টিভ। এখন আমি যেটা বারবার বলতে চাচ্ছি, আমি যদি বিনয়ের সাথে ডক্টর হুমায়ুন কবিরকে বলি, আপনি একটা মডেল তৈরি করে দেখেন না যে এই মন্ত্রণালয় এই কাজগুলো করে তারা বেস্ট প্র্যাকটিসেস গুলি সমাজে করছে, এই প্রতিষ্ঠানটা এই কাজগুলো ভালো করছে, এই টিভি চ্যানেলটা এই কাজটা ভালো করছে, গভর্নমেন্টের কোন লোকটা
আপনি একটু আগে কিন্তু বলেন, আই রিয়েলি লাইক ইট, কারণ আমি নিজে পার্সোনালি ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কিন্তু বলতাম যে অন্টারপ্রেনিউর মাইন্ডসেট পিপল দরকার, এবং আই লাইক ইট আপনার কথাটা শুনে যে আমরা ইনোভেশনকে এবং অন্টারপ্রেনিউর মাইন্ডসেট আমলাদেরকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। আমি বলবো যে ইটস স্যালিউট টু মাই, মানে কি বলে যে আমার অন্তর থেকে আপনাকে স্যালিউট দিচ্ছি যে এটা একটা গুড ইনিশিয়েটিভ, কারণ আমাদেরকে এখন সময় এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। এই একই বিষয়ে ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির আপনার কাছে আসতে চাচ্ছি। সবুর খান যে বিষয়গুলো বললো, এই বিষয়ে আপনার কি মন্তব্য এবং আপনি কিভাবে এটাকে আসলে দেখছেন? ধন্যবাদ। অধ্যাপক সবুর খান বললে আসলে সেখানে অনেক কিছুর সাথে একমত পোষণ করা লাগে, কারণ আমাদের যে আইসিটি ইন্ডাস্ট্রি বলেন সেখানে অধ্যাপক সবুর খানের অনেক কন্ট্রিবিউশন আছে, আমি তার সাথে এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে শুরু করেছি। আপনারা যদি দেখেন বাংলাদেশের ডিজিটাইজেশন প্রথম থেকে যদি চিন্তা করেন, সারা পৃথিবীতে টপ ডাউন ডিজিটাইজেশন হয়েছে, বাংলাদেশে বটম আপ হয়েছে, এবং সেখানে গ্রামের সাধারণ মানুষের যাদের আইসিটি লিটারেসি নাই, কানেক্টিভিটি নাই, কোনো কিছু নাই, ডিভাইস নাই, অবকাঠামোর কিছু নাই, সেই লোকগুলো যাতে ডিজিটাল ডিভাইডে না পড়ে মাননীয় প্রধানমন্ত্রী সেখান থেকে যাত্রা শুরু করলেন। সেইখানে দেখেন ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার স্থাপন করলেন, যেখানে আমরা এখন 300 রকম সেবা দিচ্ছি। যে মানুষগুলো কখনো ব্যাংকিং সেবার আওতায় আসতো না, তারা কিন্তু সেখান থেকে এজেন্ট ব্যাংকিং, অনলাইনে মোবাইল ব্যাংকিং ইত্যাদি সুবিধা পাচ্ছে, এবং তাদের নাম দিলেন মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোক্তা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সবচেয়ে মাইক্রো লেভেলের কিন্তু এটি একটি অন্যতম যাত্রা শুরু করলো। এবং অধ্যাপক সবুর খানের কথার সাথে যদি আমি বলি, আমরা যখন প্রাইভেট সেক্টর নিয়ে কাজ করি তখন 3টা অংশ নিয়ে আমাদের মাথায় থাকে। আমার তো সরকারের এখন প্রধান অংশ হলো আমার 2021-এ আমি একটা উন্নয়নশীল বাংলাদেশ করব, সেটা উদ্ভাবনী বাংলাদেশ হবে, এবং সেখানে এসডিজি 2030-এ আমার এসডিজি লক্ষ্য অর্জনগুলো করা লাগবে। এই করার জন্য আমার একটা মাত্র লক্ষ্য, যেটা অন্যতম লক্ষ্য, সেটি হলো দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। আর বিনিয়োগ তো এমনি হবে না, বিনিয়োগের উপযোগী পরিবেশ হতে হবে। এর সাথে তো 2টা বড় কম্পোনেন্ট থাকে, একটি হলো বিশ্বব্যাংক তৈরি করে ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসা সহজীকরণ সূচক, আরেকটি হলো জাতিসংঘ তৈরি করে প্রতি 2 বছর পর পর, সেটি হলো ই গভর্নেন্স ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই দুটো ক্ষেত্রে দেখবেন যে আমরা যে সার্ভিসগুলো নাগরিকদের জন্য দিচ্ছি এটা কতটুকু সহজ হয়েছে এবং তারা ঝামেলাহীন ভাবে পাচ্ছে কিনা, এই যে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি সেটা নিশ্চিত হচ্ছে কিনা। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যখন 13 বছর 12 বছর আগে ডিজিটাইজেশন শুরু করেন, তো 2টা অনুশাসন দিয়েছিলেন। পুটিং সিটিজেন ফার্স্ট, নাগরিকরা সবার আগে, এবং নাগরিকরা মানে G2B অলসো, মানে ব্যবসা অলসো। এবং দ্বিতীয়ত বলেছিল যে এই সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে যাতে টাইম কস্ট ভিজিট, অর্থাৎ সময় বাঁচে, ভোগান্তি কমে এবং ব্যয় কমে, এই জায়গা দিয়ে শুরু করেছিল। এখন আপনারা চিন্তা করে দেখেন আমাদের যে সরকারি অফিসগুলো আছে, এই সরকারি অফিসগুলোকে কিন্তু এখন বাধ্যতামূলক ভাবে প্রত্যেকটি সরকারি অফিস মানে তার ঊর্ধ্বতন অফিসের সাথে একটা চুক্তি করে প্রতি অর্থ বছর, সেটা আমরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এনুয়াল প্রসেস এগ্রিমেন্টের কথা বলছি। এখানে তাকে প্রতিশ্রুতি দিতে হয়, তার 70 নম্বর মূল্যায়ন হলো তার কাজের উপর, আর 30 নম্বর মূল্যায়ন হলো তার অ্যাকাউন্টেবিলিটির উপর। এর মধ্যে আমরা দেখি সে প্রতি বছর ন্যূনপক্ষে একটি সার্ভিস মানে জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে উদ্ভাবনী কৌশল প্রয়োগ করছে কিনা, আগের থেকে সহজভাবে দিচ্ছে কিনা, এটি একটা। এবং একটা সার্ভিস কমপক্ষে এটা সহজ করেছে কিনা, আগে যেই সময় লাগতো, যে স্টেপ লাগতো, যে কাগজপত্র লাগতো, যে পেমেন্ট গেটওয়ে লাগতো, এটা সহজ করেছে কিনা। আরেকটি হলো একটা কমপক্ষে সার্ভিস ডিজিটাল করা লাগবে, এবং এর মধ্যে শুধু এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। কেউ যদি 20টা করে, এই যে গত 12ই ডিসেম্বর আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যুক্ত হয়েছিলাম, আমাদের যতগুলো মিশন আছে 78টা মিশন আছে বিদেশে, তারাও যুক্ত হয়েছিল। তাদেরকে আমরা বলেছি তাদের কমন পোর্টালে নিয়ে এসেছি, তাদের 62টা একদিন 62টা কনসুলার সার্ভিস এবং ইন্টারনাল সার্ভিস আমরা উদ্বোধন করে দিয়েছি, যাতে সহজে নাগরিকরা অ্যাক্সেস করতে পারে, ব্যবসায়ীরা অ্যাক্সেস করতে পারে, এই ঝামেলাগুলো যাতে না থাকে। তারপর দেখেন যে ইটিআইএন সরকার করেছে, ইভ্যাট করেছে। এখন আমরা সামনে কয়েকদিন আগে একটা ব্যাংক উদ্বোধন করলো, মানে ই মাইক্রো ক্রেডিট। আপনি আপনার কেওয়াইসি অর্থাৎ নো ইউর কাস্টমার, আপনি একজনকে ঋণ দিবেন, তার যদি শানে নজুল আপনি জানেন, তাহলে তো আপনি সহজে তাকে অ্যাসেস করতে পুরিত হবে না তখন। এই জায়গা কিন্তু সহজ। আমরা আরেকটা কাজ করতেছি, মানে ইউনিক বিজনেস আইডি, যেমন ছোট ছোট আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই কোভিডকালীন অবস্থায় 28টা প্যাকেজে 1,31,660 কোটি টাকা দিয়েছে। যারা বেশি ক্ষতিগ্রস্ত, বিশেষ করে প্রান্তিক, অর্থাৎ প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি, এরা কিন্তু ওই সুবিধাটা নিতে পারে না নানান শর্তের কারণে, এরা কিন্তু রেজিস্টারও না। জি অবশ্যই আমরা এসে আপনার সাথে বিস্তারিত কথা বলছি। আরেকটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। বিট সংলাপে কথা বলছিলাম তথ্য প্রযুক্তির অগ্রযাত্রা নিয়ে। সবুর খান, আপনার কাছে আসছি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তারপরে আপনার কাছ থেকে জানতে চাবো যে 2025 সালে আসলে কোথায় দেখতে চাচ্ছেন বা আমরা দেখতে পারবো বাংলাদেশকে, এই ডিজিটালাইজড বাংলাদেশ এবং ডিজিটালাইজড টেকনোলজি নিয়ে যদি আমরা ভেবে থাকি। 2025 সালে আমরা দেখতে চাই এগিন টেকনোলজিটা মানে তথ্য প্রযুক্তিটা যথার্থভাবে ব্যবহার করা হোক। কারণ আমি আবারও রিপিট করছি যে ডক্টর হুমায়ুন কবির সাহেব যেই কথাগুলো অলরেডি বললেন, প্রধানমন্ত্রী যেই পয়েন্টগুলো নিয়ে কাজ করছেন সবগুলোই খুব রাইটলি পয়েন্টেড করা হচ্ছে। এবং আমার মনে হয় যে একটা পয়েন্ট উনি বললেন যে নো ইউর কাস্টমার, যেটা আমরা ব্যাংকগুলোতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো হচ্ছে, কারণ আপনি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গৃহহীনদের বাড়ি দেওয়ার জন্য একটি চমৎকার প্রজেক্ট, আমি তো মনে করি যে এটা একটা বিরল কিন্তু ঘটনা বাংলাদেশের ইতিহাসে যে গৃহহীনদেরকে ঘর করে দেওয়ার জন্য, কিন্তু সেইখানে কিন্তু দেখা গেল যে প্রধানমন্ত্রী ইনিশিয়েটিভটা কিন্তু বিতর্কিত হলো। এখানে কেন আমরা প্রযুক্তি ব্যবহার করছি না? কারণ টেকনোলজি যদি আমরা প্রপারলি ব্যবহার করি, যে বাজেটিং কারা করছে, কোথা থেকে গুডস কিনছে, কারা কাজটা করছে, সেগুলো কিন্তু আমরা টেকনোলজির মাধ্যমে ইচ অ্যান্ড এভরি আপডেট পাচ্ছি। যেখানে লোকাল স্থানীয় যারা পলিটিক্স করে তাদেরকে কিন্তু এখানে ইন্টিগ্রেট করে দেওয়া যেত, যে তোমরা প্রত্যেকটা ইনফরমেশন প্রপারলি দিবা, যাতে মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের ইনফরমেশনটা কোনোভাবেই বিব্রত বা বিতর্কিত না হয়। তাহলেই হচ্ছে ডেটা অ্যানালাইসিস গুলো আমরা প্রপারলি করতে পারি নাই। এবং একইভাবে আমি যেটা বলবো যে A2I এরও কিন্তু ইনিশিয়েটিভ আছে। কারণ আমার মনে হয় ডক্টর হুমায়ুন কবির একটা কথা বলেছে যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, কারণ আমি নিজেও কিন্তু এখানে একটা রিয়েলাইজ করি, কারণ লাকিলি আমি এখানে 2 বছর কিন্তু প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে 2 বছর 2013 এবং 2012-তে আমি অ্যাটলিস্ট 10টি মিটিংয়ে কিন্তু প্রধানমন্ত্রী অফিসে আমি অংশগ্রহণ করেছি। এবং আজকের যিনি মন্ত্রী পরিষদ সচিব তখন উনি সেতু বিভাগের সচিব ছিলেন, এবং আমি দেখেছি উনি কিন্তু খুব অ্যাক্টিভ ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, যেই পয়েন্টগুলো নিয়ে তখন আমরা কথাগুলো বলেছি, যেই জায়গায় আটকে ছিল সেগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। বাট আমরা তো এটা স্বীকার করতে হবে যে পিপিপি একটা আনবিলিভেবল উদ্যোগ। পিপিপি ছাড়া বাংলাদেশে কিন্তু ফার্স্ট ডেভেলপমেন্ট সম্ভব না। কারণ আমরা আজকে দেখছি মেট্রো রেল, পদ্মা, প্রত্যেকটি কাজ যদি তাকাই, যেই পরিমাণ কমিটমেন্ট থাকে সরকারের যে 2 বছরে এটাকে চালু করবে, সেটা পারে না। কেন পারে না? কারণ এখানে মাঝে অনেকগুলো মধ্যস্বত্বভোগী জড়িত থাকে। তাদের সবসময় পরিকল্পনা থাকে কিভাবে সরকারকে বেকায়দায় ফেলে কিভাবে ফান্ডগুলোকে আরো বাড়ানো যায়, প্রজেক্টটাকে আরো স্ফীত করে তারা মুনাফা নিতে পারে। তো এই জায়গাতে আমি আবারও বলবো যে আমাদের সম্ভবত এখন সময় আসছে টেকনোলজি, প্রত্যেকটা সেক্টরে টেকনোলজিকে ইন্টিগ্রেট করে দেওয়া, যাতে এই ধরনের অসদুপায় অবলম্বনগুলি কেউ করতে না পারে। এটা আমরা 2025 সালে দেখতে চাই। আর আরেকটা ছোট্ট অনুরোধ করব আমি, আমার কাছে মনে হয় যে ডক্টর হুমায়ুন কবির সাহেব এখানে পারফেক্ট পিপল। আমার মনে হয় যে ক্রেডিট স্কোর, আপনি যেমন কেওয়াইসির কথা বলেন, ক্রেডিট স্কোরটা সম্ভবত ইমপ্লিমেন্ট করা উচিত। কারণ আপনি নিজেও কিন্তু তখন ভালো লাগবে যে সরকার, বেসরকারি, প্রাইভেট সেক্টর কার ক্রেডিট স্কোর কত। এখানে আমি যদি ব্যাংকে ধমক দিয়ে টাকা নেই, লোন নিতে যাই, আমি যদি ব্যাংকের সাথে সম্পর্ক ভালো রেখে আমি লোন নিতে চাই, তার মানে আমার কিন্তু ক্রেডিট স্কোর কেউ আইডেন্টিফাই করছে না। আমি কি ডিফল্টার, আমার রেটিং কি ভালো কি মন্দ, সারা পৃথিবীতে কিন্তু একজন পার্সন, একটা প্রতিষ্ঠান, সবাইকে দেখা হয় ক্রেডিট স্কোর, ক্রেডিট রেটিং এর মাধ্যমে। আমি মনে করি বাংলাদেশের ব্যাংকের এবং সরকারের সেই সক্ষমতা আছে। ক্রেডিট রেটিং হলে সুবিধাটা কি হবে, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু সে অন্যায়ের সাথে জড়িত হবে না, সে রাজনীতি করবে কিন্তু বিতর্কিত কিছু কাজে জড়াবে না। কেন? সে জানে তার ক্রেডিট স্কোরিং এ সেটা এফেক্ট করতে পারে। এবং সে যখন ক্রেডিট কার্ড বা বিভিন্ন রকম কমিটমেন্ট, ইনস্টলমেন্ট, ফিনান্সিয়াল বেনিফিট গুলো নিবে, সে সবসময় জানবে এটা যদি আমার ক্রেডিট স্কোর ইজ লুক লাইক তার ক্যারেক্টার সার্টিফিকেট। তা আমার কাছে মনে হয় এগুলো আমরা 2025 সালে দেখতে চাই। হুমায়ুন কবির, আপনার কাছে জি বলুন। জি হুমায়ুন কবির, আপনার কাছে আসছি। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনার কাছ থেকে জানতে চাবো যে আসলে আগামী 5 বছরে আইসিটি মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্যগুলো কি কি হতে পারে? ধন্যবাদ। প্রথমত সবুর খান প্রফেসর যেটি বললেন, শুরু থেকে ইনিশিয়েটিভগুলো জড়িত, আমাদের দুটো বড় লক্ষ্য আছে। এই মুহূর্তে আমার আইসিটি ইন্ডাস্ট্রিতে আমরা এক্সপোর্ট করি $1.3 বিলিয়ন। 25-এর মধ্যে আমরা এটি $5 বিলিয়ন নিব। এখন যেমন ডিশের কানেকশন আপনি ঘরে ঘরে নিচ্ছেন, গ্রামে পর্যন্ত, আমি অপটিক্যাল ফাইবার কানেকশন গ্রামে গ্রামে নিব। এবং আমার ইজিপি যেটা উনি বললেন প্রফেসর সবুর খান, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং হলো আমার অন্যান্য জায়গায় ক্রয় ক্ষেত্রে যাতে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্ট পেতে, আমার ইজিপি কিন্তু আমার চালু হয়ে গেছে। এবং আমার এই 58টি যে মন্ত্রণালয় আছে সবাই মোটামুটি ইজিপি ব্যবহার করে। এবং আমার যে লক্ষ্য সেটি হলো, আরেকটা আমাদের আইসিটি অ্যাডভাইজার জনাব সজীব আহমেদ ওয়াজেদ পরিষ্কার বলেছেন, আমরা লেস পেপার বা পেপারলেস অফিস দেন ক্যাশলেস সোসাইটি। এই মুহূর্তে আপনি যদি দেখেন, আমার 10 কোটি লোক মোবাইল যেটাকে আমরা বলছি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফিনটেকে ব্যাপক অগ্রগতি হয়েছে। এবং সেই ক্ষেত্রে যে ক্রেডিট স্কোর তো অটোমেটিকলি চলে আসবে। আমরা যখন ইউনিক বিজনেস আইডি করে ফেলবো তখন অটোমেটিকলি এটা আমরা করতে পারবো, কেউ আর ভুল তথ্য দিয়ে না। এবং আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অলরেডি ঢুকে গেছি।
সেখানে আমার যতগুলো কাজ করি না কেন সেখানে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিতে হবে এবং ডেটা সায়েন্স, প্রচুর ডেটাতে সরকারি সিদ্ধান্ত হবে সমস্ত ডেটা অ্যানালিসিস করে, এই ডেটা অ্যানালিসিস করে এবং ই পার্টিসিপেন্ট অর্থাৎ নাগরিকদের যাদের জন্য সেবা গ্রহীতা তাদের মতামত, তাদের নৈবেদ্য এগুলো জানতে হবে। এই জানার কাজগুলো আমার ডেটা অ্যানালিসিসের জন্য লাগবে এবং সবচেয়ে বড় কথা সাইবার সিকিউরিটি একই সাথে ইনশিওর করতে হবে। এই কাজগুলো সরকার কিন্তু ওয়াকিবহাল এবং চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে ইতিমধ্যে ক্যাবিনেট ডিভিশনের নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রিপরিষদ সচিব স্যার অলরেডি উদ্যোগ নিয়েছেন এবং সমস্ত মন্ত্রণালয়গুলো কিন্তু এই বছর যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি রয়েছে সেই চুক্তিতে কিন্তু পরিষ্কার আছে প্রত্যেককে আমাদের যে নতুন নতুন টেকনোলজি এগুলো যাতে অবহিত হয় এবং এটার যে সম্পৃক্ততা এবং এটা যাতে জনস্বার্থে ব্যবহার করা সেইগুলো যাতে নিশ্চিত করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু ফিনটেকে এবং অন্যান্য যে ক্রেডিট স্কোরিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুবই নিবিড়ভাবে সম্পর্কযুক্ত থাকবে এবং সেই ক্ষেত্রে আমাদের প্রাইভেট সেক্টর বিশেষ করে সবুর খান প্রফেসর ওনার আগে থেকে কাজ করছে, ওনাদের মানে খুবই গভীর আমার সহযোগিতা লাগবে। এবং এটুয়ের একটি ফিল্ড ল্যাব আছে, স্টার্টআপের জন্য দেখবেন আইসিটি ডিভিশন আমরা স্টার্টআপ কোম্পানি লিমিটেড করেছি এবং তাদেরকে শুধুমাত্র ইনকিউবেশন দিচ্ছি না, আমরা তাদেরকে টাকা পয়সা দিচ্ছি। তারপর আমাদের 39টা হাইটেক পার্ক আছে, সেখানে তাদের ইনকিউবেশন সুবিধা, হাইটেক পার্ক, সফটওয়্যার পার্ক সবই করা আছে। সুতরাং আমার যে বাংলাদেশ 25-এর মধ্যে বাংলাদেশ সেটি দেখবেন যে অনন্য উচ্চতা বিশেষ করে আইসিটি ক্ষেত্রে চলে গেছে এবং যে উদ্ভাবনী বাংলাদেশ 41-এ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটি নিঃসন্দেহে আমরা অর্জন করতে পারবো এবং প্রযুক্তি হবে তার হাতিয়ার। আমরাও তাই আশা করি। প্রিয় দর্শক, আজকের মতো বিট সংলাপ এখানেই শেষ করছি। আশা করি আমরা অনেক ধরনের ইনফরমেশন পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি এবং ডিজিটালাইজ বাংলাদেশ আমরা সামনে আরও সুন্দরভাবে দেখতে পারবো। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন আর তার সাথে সাথে নিউজ 24-এর সাথেই থাকুন।